হেজ সালফার টেস্ট কি প্রিন্সিপালটা কি? একজন একজন করে বল, একজন বল, যে পড়েনি সেও বুঝতে পারবে, বল। যাচ্ছে তো এটা লাস্ট বেঞ্চ থেকে পড়তে পারছিস? ফিজিওলজিতে জন্ডিস পড়ানো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, কোনটা? প্রুরাইটাস, PRURITUS, ঠিক আছে। মানে এটা ক্লিনিক্যাল টার্ম, এই টার্মেই আসবে কোশ্চেন তোদের। লাস্টের দিকে দেখবি ক্লিনিক্যাল কার্ডস থাকবে, ঠিক আছে, 5 বা 10 নাম্বার থাকবে। এগুলোর মানেটা আমি বলে দেবো, কিন্তু এই সেন্টেন্সগুলোই থাকবে। জন্ডিস পড়ানো হয়নি তো, তাহলে জন্ডিসটা একটু পড়িয়ে দিই, ঠিক আছে, তারপর এই দুটো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। লেখার দরকার নেই, এই দুটো লেখার দরকার নেই, এই দুটো লাস্টে পড়ানোর পর তোদেরকেই জিজ্ঞেস করব, ঠিক আছে। লিখলে লিখতে পারিস, মানে এরকমই কার্ড থাকবে। আমি অত ডিটেলে লিখিও নি, এটা ডিটেলে লিখতে গেলে মনে মনে বানিয়ে একটা দিলাম, ঠিক আছে। তো আমরা যেটা পড়বো বাইল সল্ট বা বাইল পিগমেন্ট, পিগমেন্টটা পড়ানো হয়ে গেছে তো, প্র্যাকটিক্যালে পড়ানো হয়েছে তো বায়োকেমিস্ট্রিতে। তো বাইল পিগমেন্ট আর বাইল সল্ট কি নর্মালি থাকে ইউরিনে? হুম, হ্যাঁ, পিগমেন্ট থাকে, বাইল সল্ট কি থাকে না? বাইল সল্ট থাকে না, বাইল পিগমেন্ট থাকে অল্প। বাইল সল্ট হচ্ছে একদমই অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টস পুরোটাই, ঠিক আছে। এবার কখন এটা আসে এটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে মানে বিলিরুবিনের মেটাবলিজমটা বুঝতে হবে। বিলিরুবিন কিভাবে হয়
হয়েছে? হিম পড়ানো হয়েছে? তাহলে বিলিরুবিন কীভাবে হয় বলতে পারবি তো? বল। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি যেখানে হোক পড়ে থাকলে বল, কোনো আইডিয়া থাকলে বল। মানে এটা একটার সাথে অন্যটা লিঙ্কড আছে। আমার কথা বুঝতে পারছিস তো? কেউ আমার কথা সবাই বুঝতে পারছিস তো? হ্যাঁ ঠিকই বলেছিস। কিভাবে হয় মানে ডিগ্রেডেশনটা? মানে হিমটা তো তুই কোথাও পাস না, তাহলে হিমটা ডিগ্রেড কোথায় হচ্ছে? ঠিকই বলেছিস, এটা ভেবে বল। হ্যাঁ হ্যাঁ হুম। না না, হিম আমি পাচ্ছি কোথায়? হিম ফর্মে কি শরীরে বডিতে কিছু পাস তুই? ঠিকই আছে, তুই প্রথম জায়গাটায় ভুল মানে ভুল না, তুই ধরতে পারছিস না। আরবিসির মধ্যে থেকে আমরা হিমটা পাই, তাই না? এটা আরবিসির লাইফ সাইকেল কতদিন? মোটামুটি 120 দিন। ঠিক আছে, এবার আরবিসি 120 দিনের পর কি হয়ে যাবে? ডিকে হবে আরবিসিটা, মানে ন্যাচারাল প্রসেসই আরবিসি ভাঙবে। এবার আরবিসিটা ভাঙে হচ্ছে স্প্লিনে বা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে ভাঙে, অত ডিটেলে গিয়ে লাভ নেই। মেন হচ্ছে আরবিসির মধ্যে থেকে আমরা হিমটা পাই। ঠিক আছে, এবার এইটা ধর হচ্ছে ব্লাড সার্কুলেশন, মানে ব্লাড স্ট্রিম এটা। ঠিক আছে, এবার আরবিসি যখন হচ্ছে এজেড হয়ে গেল, আরবিসি এজেড হওয়ার পর চলে এলো মানে স্প্লিনিক ম্যাক্রোফাজের মাধ্যমে চলে এলো স্প্লিনে। ঠিক আছে, এটা ধরে নে স্প্লিন, আমি অত ডিটেলে যাচ্ছি না। এবার আরবিসির মধ্যে থেকে এই যে হিমোগ্লোবিন এলো। ঠিক আছে, হিম একটা পার্ট, গ্লোবিন একটা পার্ট। ঠিক আছে, এর সাথে ফ্যাটি অ্যাসিড থাকে, আরও জিনিস থাকে, যত তুই ডিটেলে যাবি আরও যেতে পারবি। আমাদের আজকের মেন যেটা লাগবে সেটা হচ্ছে হিমোগ্লোবিন। ঠিক আছে, এবার হিমোগ্লোবিনের মধ্যে একটা পার্ট হচ্ছে একটা হচ্ছে হিম মানে আয়রনটা, আয়রন মইটি, একটা হচ্ছে গ্লোবিন। এবার আয়রন, এবার গ্লোবিনটা যেটা থাকে এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে এটা রিসাইকেল হয়ে যায়। ঠিক আছে, ফ্যাটি অ্যাসিডটাও এইভাবে ফ্যাটি অ্যাসিড পুলে চলে যায়। মানে আরবিসির মধ্যে যেগুলো কনস্টিটিউয়েন্ট আছে সেগুলো ইন্ডিভিজুয়ালি ভেঙে গ্লোবিনটা রিসাইকেল হয়ে যায়, ফ্যাটি অ্যাসিডটাও চলে যায়। এবার আয়রন যেটা থাকে, ঠিক আছে, আয়রনটা কিছুটা বডি স্টোরে চলে যায়। হ্যাঁ, এইভাবে তোর এইভাবে লাস্টে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা তৈরি হচ্ছে বিলিরুবিন। ঠিক আছে, এইখান থেকে আমি আলটিমেটলি পাচ্ছি হচ্ছে বিলিরুবিন। এখানে ইন্টারমিডিয়েট স্টেপ আছে বিলিভার্ডিন, বিলিভার্ডিন থেকে হয় হচ্ছে বিলিরুবিন। ঠিক আছে, এটা ফিজিওলজিতে আরো তুই ডিটেলে পাবি। ঠিক আছে, এবার এই যে বিলিরুবিনটা পেলাম এটা কি ওয়াটার সলিউবল? বল বল, যে জানিস বল। কারণ কি বলছি, বিলিরুবিনটা হচ্ছে টক্সিক সাবস্টেন্স। ঠিক আছে, তাহলে বিলিরুবিন যেমন ইউরিয়া, অ্যামোনিয়া টক্সিক সাবস্টেন্স, তো এটা যদি বডিতে থাকে বডির ক্ষতি করবে। সেটার জন্য আমরা কি চাই, বিলিরুবিনটাকে এক্সক্রিট করতে চাই। এবার বিলিরুবিনটা আমি কিসের মাধ্যমে এক্সক্রিট করব? ইউরিনের মাধ্যমে, মানে ব্লাড স্ট্রিম থেকে ব্লাডটা কিডনিতে যাবে, কিডনিতে, হ্যাঁ চলে, কিডনি থেকে তোর হচ্ছে এক্সক্রিশনের মাধ্যমে এটা বেরোবে। এবার এটা যদি ওয়াটার সলিউবল না হয় তাহলে ব্লাড স্ট্রিমে এটা যেতে পারছে না, তাই তো? বিলিভার্ডিন হচ্ছে ওয়াটার ইনসলিউবল। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াটার ইনসলিউবল। তাহলে ওয়াটার ইনসলিউবল যদি হয় তাহলে আমি এটাকে ব্লাড স্ট্রিমে পাঠাতে পারছি না, তার মানে এক্সক্রিশনেও নিয়ে যেতে পারছি না। তাহলে মেন সমস্যা হচ্ছে আমাকে এটাকে প্রথমে ওয়াটার সলিউবল করতে হবে। ঠিক আছে, এবার এই জিনিসগুলো কোথায় হচ্ছে? ব্লাড স্ট্রিমের বাইরেই হচ্ছে কিন্তু, স্প্লিন থেকে। এবার বিলিরুবিনটাকে নিয়ে যায় হচ্ছে প্লাজমা প্রোটিন, জেনারেলি অ্যালবুমিন। ঠিক আছে, অ্যালবুমিন নিয়ে এটাকে কি করছে না, এটাকে আমাকে হেপাটোসাইটের কাছে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, হেপাটোসাইটে নিয়ে যাচ্ছে, হেপাটোসাইটে নিয়ে গিয়ে এটা গ্লুকুরোনিক অ্যাসিডের সাথে এটার কনজুগেশন হয়। মানে বিলিরুবিনের সাথে একটা যদি গ্লুকুরোনিক অ্যাসিড ময়েটি অ্যাড হয় তাহলে বিলিরুবিন মনোগ্লুকুরোনাইড হয়, তারপরে আবার একটা গ্লুকুরোনিক অ্যাসিড যুক্ত হয়, দুটো গ্লুকুরোনিক অ্যাসিড যুক্ত হয়। এটা আমি সিম্পলি বলছি কারণ বায়োকেমিস্ট্রিতে এত কিছু লাগবে না, এটা লাগবে ফিজিওলজিতে। ফিজিওলজিতে আবার এটাই পড়াবে। তো বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড হবে,
ইউডিপি গ্লুকুরোনিল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে, ঠিক আছে। এবার বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড যেটা হবে, ঠিক আছে, এই ডাইগ্লুকুরোনাইডটাকেই আমরা বিলিরুবিন হিসেবে ধরে নিচ্ছি, কারণ লিভারে এটা হচ্ছে ওয়াটার সলিউবল ফর্ম আমরা তৈরি করলাম বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড। ঠিক আছে, এইবার এই ঠিক আছে, তাহলে এই যেটা দেখ আমি লিখলাম বিলিরুবিন, এখানে লিখলাম ওয়াটার ইনসলিউবল, আবার এই বিলিরুবিন এখানে লিখলাম ওয়াটার সলিউবল। এই ব্যাপারটা বুঝতে পেরেছিস তো? এখানে বিলিরুবিন মানে প্লেন বিলিরুবিন, যেখানে লিভারে যাওয়ার আগে যে বিলিরুবিনটা, এটা হচ্ছে সেই বিলিরুবিনটা। তারপর আমি বললাম যে এটা গ্লুকুরোনিক অ্যাসিড কনজুগেশন হচ্ছে, তারপরে এটা হচ্ছে সলিউবল হচ্ছে। মানে এখানে বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড এত বড়টা কতবার বলবো, তার জন্য এটা বিলিরুবিন সংক্ষেপে বলছি। এবং জেনারেলি বিলিরুবিন বলতে গেলে মানে বিলিরুবিন যেখানে এক্সক্রিটারি ফর্ম আসছে, এক্সক্রিটারি ফর্ম মানেই হচ্ছে তোর এই ফর্মটা, ঠিক আছে। কারণ গ্লুকুরোনাইজেশন না হলে তুই এটাকে ওয়াটার সলিউবল করে এক্সক্রিট করতে পারবি না, ঠিক আছে। বোঝা গেছে? এতটা বোঝা গেছে? কে বুঝিসনি বল? এইটা না বুঝলে কিন্তু তুই এইগুলো বুঝতে পারবি না, জন্ডিসটাও বুঝতে পারবি না, ইউরিনে কেন ইউরোবিলিনোজেন বেরোচ্ছে, কেন ক্লে কালার স্টুল হচ্ছে, এটা বুঝতেই পারবি না। বল। লিভারের পার্টটা বলতে এই তো এখানে আরবিসির মধ্যে যতগুলো কনস্টিটিউয়েন্ট ছিল, হ্যাঁ, সেগুলো ভেঙে গেল। এবার এইখানে হচ্ছে আয়রন যে পার্টটা থাকছে, কিছুটা আয়রন পুলে চলে গেল, ওটা বডিতে আবার রিসাইকেল করবে। তারপর লিভার থেকে তুই পাচ্ছিস হচ্ছে এই যে মেটাবলিজম হচ্ছে আরবিসির মেটাবলিজম, এখান থেকে বিলিভার্ডিন হয়ে বিলিরুবিন হচ্ছে, জাস্ট বিলিরুবিন, প্লেন বিলিরুবিন। এবার বিলিরুবিনটা টেক আপ করছে লিভার ভায়া প্লাজমা প্রোটিন অ্যালবুমিন, ঠিক আছে। এইটা ধরনের লিভার। এবার বিলিরুবিনটার সাথে অ্যালবুমিন লেগে বা প্লাজমা প্রোটিন লেগে এটাকে লিভার পর্যন্ত ট্রান্সপোর্ট করছে। লিভার পর্যন্ত ট্রান্সপোর্ট করার কাজ হচ্ছে প্লাজমা প্রোটিনের বা অ্যালবুমিনের। মানে অ্যালবুমিন এটাকে নিয়ে এইখান অবধি নিয়ে গিয়ে লিভারে নিয়ে গিয়ে ছেড়ে দেবে। মানে বিলিরুবিন যেহেতু যেতে পারে না, ওয়াটার সলিউবল নয় বলে, ওর কাজ হচ্ছে, অ্যালবুমিনের কাজ হচ্ছে জেনারেলি ট্রান্সপোর্টার, এখানে নিয়ে গিয়ে ওকে ছেড়ে দেবে। এরপর লিভারের মধ্যে এই কাজটা হবে। এখানে কিন্তু আর অ্যালবুমিনের কোনো রোল নেই, এখানে কারো কোনো রোল নেই। এখানে হচ্ছে ওই গ্লুকুরোনিল ট্রান্সফারেজ এনজাইম আছে, গ্লুকুরোনিক অ্যাসিড, এইটা, ঠিক আছে। এইবার বিলিরুবিন থেকে ডাইগ্লুকুরোনাইডটাকেই আমরা সংক্ষেপে বিলিরুবিন ধরছি, ঠিক আছে। এইটা হচ্ছে লিভারের মধ্যে, ঠিক আছে। এবার জন্ডিসের তিনটে পার্ট পাবি তোরা। একটা হচ্ছে দেখবি প্রি হেপাটিক, একটা হচ্ছে হেপাটিক, একটা হচ্ছে পোস্ট হেপাটিক, ঠিক আছে। হেপাটিক মানে লিভার, হ্যাঁ। আর এই যে লিভারের আগে যে অংশটা, এই যে পার্টটা, এটা হচ্ছে প্রি হেপাটিক, বুঝতে পেরেছিস? এই কনজুগেশনটা হচ্ছে লিভারে, এইটাকে হেপাটিক ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে হেপাটিক। আর পোস্ট হেপাটিক হচ্ছে এর পরের পার্টটা, ঠিক আছে। পোস্ট হেপাটিকটা পরে আসছি। এই প্রি হেপাটিক অবধি সবাই বল যে ঠিক আছে, তারপরে আমি পোস্ট হেপাটিকে যাচ্ছি, ঠিক আছে। হেপাটিক অবধি সবাই বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে বিলিরুবিন হলো, এইটা মুছে দেবো, এই দিকটা মুছে দেবো। এই দিক থেকে তোরা একটা জিনিস জানবি যে আরবিসি যখন এজেড হচ্ছে, আরবিসি ছাড়াও অন্যান্য মায়োগ্লোবিউলিন অন্য কিছুও ভেঙে আসে,
ঠিক আছে, আমি সংক্ষেপে এটার জন্য বলছি যে আরবিসি যখন এজের হয়ে যায় তারপরে এজেড আরবিসিগুলো চলে যায় স্প্লিনের ম্যাক্রোফাজে, ওটা ভেঙে এই সিম্পল ফর্মটা তৈরি হয়, দিয়ে লাস্টে এইখান থেকে আমরা বিলিরুবিনটা পাই, এরপরে বিলিরুবিনটা ট্রান্সপোর্ট হয় লিভারে। ঠিক আছে, এটা হচ্ছে গল ব্লাডার। ঠিক আছে, অ্যানাটমিতে আরো ভালো করে পড়াবে। গল ব্লাডার, এইটা হচ্ছে বাইল ডাক্ট। ঠিক আছে, এইটা লেফট হেপাটিক, এটা রাইট হেপাটিক। অ্যানাটমিতে পড়ানো হয়ে গেছে। লেফট আর রাইট হেপাটিক মিলে হচ্ছে কমন হেপাটিক। ঠিক আছে, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট সংক্ষেপে যেটা বলবে সিবিডি, সব জায়গায় তুই সিবিডি কথাটা বুঝলে শুনলে বুঝবি যে এটা হচ্ছে কমন বাইল ডাক্ট। মানে কমন হেপাটিক ডাক্ট আর কমন বাইল ডাক্টের মধ্যে তফাৎ হচ্ছে, হেপাটিক ডাক্ট মানে হচ্ছে লিভারের, যেটা লিভার থেকে এই দুটো আসছে, লিভার মানে হেপাটিক, হেপাটিক থেকে দুটো আসছে কমন হেপাটিক। এরপরে বাইলটা, যেহেতু বাইলটা লিভারেরই পার্ট, বিলিয়ারি সিস্টেম লিভারেরই পার্ট, কিন্তু যেহেতু লিভারের সাথে অ্যাটাচ নয়, কাজেই বাইলটা যখন এটার সাথে অ্যাটাচ হচ্ছে তখন এটা কমন বাইল ডাক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বাইলের কাজ কি অ্যানাটমিতে পড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে বাইলটা যখন আসছে এটা ফ্যাটি ফুড ডাইজেশন করতে হেল্প করে। ঠিক আছে, এইবার এবার লিভারের এই পার্টটা এখানে পাবো, মানে এই যে বিলিরুবিনটা হলো, এরপর বিলিরুবিনটা কি হবে, বিলিরুবিনটা চলে আসবে বাইলের মাধ্যমে, চলে আসবে স্মল ইন্টেস্টিনে। ঠিক আছে, এইটা বোঝানোর জন্য এটা করলাম। এবার থার্ড যে প্রবলেম বললাম তোদেরকে, প্রি হেপাটিক, হেপাটিক আর পোস্ট হেপাটিক। এবার পোস্ট হেপাটিক হচ্ছে এইটা, সেখানে প্রবলেমটা কি হয় না, বিলিরুবিনটা স্মল ইন্টেস্টিনে যাবে, মানে বিলিরুবিনটার এক্সক্রিশন হবে লিভার থেকে, বিলিরুবিনটা যে এক্সক্রিশন হবে এখানে প্রবলেম হয়, মানে এই আপটেকে প্রবলেম হয়। এই বিলিরুবিনটা স্মল ইন্টেস্টিনে যাবে, এখানে হয়তো কোনো প্রোটিন আছে যেটা আপটেক করবে না। ঠিক আছে, মানে বিলিরুবিনের এক্সক্রিশন, লিভার থেকে বিলিরুবিনের এক্সক্রিশনে প্রবলেম হয়, সেটার জন্য হচ্ছে পোস্ট হেপাটিক। কেন হয় কজগুলো বলে দেবো সংক্ষেপে, তুই শুধু এইটা বোঝ যে যেখানে হচ্ছে আমার পোস্ট হেপাটিক প্রবলেম, সেখানে কিন্তু আমার কনজুগেশনটা হচ্ছে, কনজুগেশন হওয়ার পর মানে বাই প্রোডাক্টটা, কনজুগেশনের বাই প্রোডাক্টটা এক্সক্রিশন হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে পোস্ট হেপাটিক প্রবলেম। ঠিক আছে, এত সহজে বুঝে গেলি? কেউ না বুঝলে বল, না বুঝলে তো বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা কেউ বল, কেউ পড়, তোরা পারবি আমি এক্সপেক্ট করছি না, যেটুকু পারিস চেষ্টা কর, না চেষ্টা করলে পরীক্ষার সময় তো কিছুই বলতে পারবি না, চেষ্টা কর। কি লেখা আছে এটা? হ্যাঁ, এটা অন এক্সামিনেশন ফাউন্ড হিমোগ্লোবিন 6 গ্রাম/dl। হ্যাঁ, কে বললি হিমোলাইটিক জন্ডিস? বল বল কেন বল। হ্যাঁ, ইউরোবিলিনোজেন কেন প্রেজেন্ট থাকে বেশি হিমোলাইটিক জন্ডিসে? বলতে পারবি? ঠিকই বলেছিস, বল বল, পারবি? এইটা বল। হ্যাঁ, কেন?
তুই ক্লে কালার স্টুল হলে পোস্ট হেপাটিক সেটা ঠিক আছে, কেন সেটা যদি অবস্ট্রাকটিভ জন্ডিসে কেন মানে ক্লে কালার স্টুল হয় এটাই তো জিজ্ঞেস করছি, যখনই উত্তরটা বলবি। ঠিক আছে, ঠিকই বলেছিস মোটামুটি। হ্যাঁ, এইবার হচ্ছে বিলিরুবিনটা কি হয়, বিলিরুবিনটা যখন স্মল ইন্টেস্টিনে আসে, ঠিক আছে, বিলিরুবিনের ফেট হচ্ছে বিলিরুবিন স্মল ইন্টেস্টিনে আসবে, এখানে ব্যাকটেরিয়াটা বিলিরুবিনকে ডাইজেস্ট করবে, ঠিক আছে, ডাইজেস্ট করে প্রথমে হচ্ছে ইউরোবিলিন করবে, ঠিক আছে, ইউরোবিলিনোজেন। এটা দেখা যাচ্ছে না, ওপরে লিখবো, এটা তাহলে মুছে লিখতে হবে। ঠিক আছে, লিভার থেকে এটা আসে স্মল ইন্টেস্টিনে, ডিওডিনাম ধর, ঠিক আছে, এবার ডিওডিনাম বা জেজুনামে এটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা ডাইজেশন হয়, এটা ইউরোবিলিনোজেন হয়, এটা নর্মাল কেসে বলছি, নর্মালি ইউরোবিলিনোজেন হওয়ার কথা। এবার এই ইউরোবিলিনোজেনের মধ্যে মোটামুটি 10% থেকে 20% এটা আবার সার্কুলেশনে মানে লিভারে ফেরত যায়, লিভার থেকে কিছুটা পার্ট হচ্ছে তোর কিডনিতে যায়, কিডনিতে গিয়ে কিডনির মাধ্যমে এক্সক্রিশন হয়, সেখানে হচ্ছে ইউরোবিলিন যে রঞ্জক থাকে সেটার জন্য ইউরিন কালারটা হচ্ছে ইয়েলো হয়, ঠিক আছে, মানে এই টোটাল যে বিলিরুবিনটা হলো ইউরোবিলিনোজেনের মোটামুটি 10 to 20%, এটা পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে লিভারে যায়, ঠিক আছে, এবার ইউরোবিলিনোজেনটাও তো টক্সিক সাবস্টেন্স, সেই জন্য 10 to 20% লিভারে যায়, লিভার থেকে আরও ধর 10% মানে ওই 20%-এর মধ্যে 10% হচ্ছে কিডনির থ্রু এক্সক্রিশন হয়ে যায়, এবার এইটা হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে, বিলিরুবিনের কালারও ইয়েলো, এটার কালারও ইয়েলো, এবার এটা যখন এক্সক্রিশন হয় তখন ইউরিনের যে ইয়েলো কালারটা পাই সেটা পাই হচ্ছে এই ইউরোবিলিনের জন্য, ঠিক আছে, এবার বাকিটা হচ্ছে ইউরোবিলিনোজেনটা আবার হয়ে যায় তোর স্টার্কোবিলিনোজেন, ঠিক আছে, এইটা স্টুলের ইয়েলো কালার ফর্ম করে, ঠিক আছে, এবার যখন হচ্ছে এক্সক্রিশনের প্রবলেম হবে তখন তো এই জিনিসটা হবে না, তার জন্য ইউরোবিলিনোজেন আমরা পাবো না, স্টার্কোবিলিনোজেন হবে না, তার জন্যই হচ্ছে তো নো ইউরোবিলিনোজেন লেখা আছে, বা এইটা যখন হবে তখন ক্লে কালার স্টুল হবে, প্লুরাইটাস মানে হচ্ছে চুলকানি, ঠিক আছে, এটাই লেখা আছে, এটা টেকনিক্যাল টার্মে এটা প্লুরাইটাস বলা হয়, ঠিক আছে, ক্লে কালার স্টুল। আর এটা বললাম এটা হিমোলাইটিক জন্ডিস মানে হচ্ছে তোর এই যে এখানে দেখতে পাচ্ছিস হিমোগ্লোবিন কম আছে, এখান থেকে একটা আইডিয়া পাওয়া যাবে যে হিমোগ্লোবিন ডিস্ট্রাকশন বেশি হচ্ছে, ঠিক আছে, এবার মানে এখানে যেটা কি হয় অবস্ট্রাকটিভ জন্ডিস আর হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, মানে হিমোলাইটিক জন্ডিস হচ্ছে প্রি হেপাটিক টাইপ অফ জন্ডিস, ঠিক আছে, এখানে ইউরোবিলিনোজেন বেশি, এখানে ইউরোবিলিনোজেন নেই, হ্যাঁ, ইউরোবিলিনোজেন নেই কেন, কারণ ইউরোবিলিনোজেনটা আমার এখানে আসতেই পারছে না, তাই না, স্মল ইন্টেস্টিনে আসতে পারছে না, তার জন্য ইউরোবিলিনোজেন হচ্ছে না, কিন্তু এখানে প্রি হেপাটিকে প্রবলেমটা কোথায়, লিভারের আগে প্রবলেম, মানে কনজুগেশন হচ্ছে না, এবার কনজুগেশন হচ্ছে না মানে এখানে পোস্ট হেপাটিকে তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এবার কনজুগেশন হচ্ছে না, সেইটা জিনিসটা কখনোই এই আমাদের ডাক্তারিতে কখনোই অল অর নান হয় না, যে হচ্ছে না মানে এমন নয় যে 100% অ্যাবসেন্ট, ধরে নেয় 50% অ্যাবসেন্ট, সেটাকে আমরা মানে 50% কনজুগেশন হচ্ছে না ধরে নেয়, তার মানে 50% বিলিরুবিন তো কনজুগেশন হচ্ছে, তারা কিন্তু পোস্ট হেপাটিকের মাধ্যমে আসছে, যে কারণে ইউরোবিলিনোজেন আমি পাচ্ছি, কারণ পোস্ট হেপাটিকে কোনো প্রবলেম নেই, পোস্ট হেপাটিকের প্রবলেমটা আছে এইখানে অবস্ট্রাকটিভ জন্ডিসে, ঠিক আছে, সেখানে আমি ইউরোবিলিনোজেন পাবো না, ঠিক আছে, এবং সেখানেই আমি হচ্ছে বাইল সল্ট আর বাইল পিগমেন্ট পাবো, আর বাইল সল্টের জন্যই প্লুরাইটাসটা হয়, বুঝতে পেরেছিস?
কারো কোনো প্রশ্ন থাকলে বল। না না, বাইল সল্ট, বাইল পিগমেন্টটা ইউরিনে প্রেজেন্ট থাকবে। কি করে প্রেজেন্ট থাকবে? কারণ এখানে তো অ্যাবসেন্ট আছে, ঠিক আছে। এবার এইটা ধর, এটা তো ব্যাকফ্লো করবে, মানে যেভাবে হচ্ছে তোর যেভাবে বললাম যে 10% এইটা ব্যাকফ্লো করে যাচ্ছে, সেই মানে এইখানে যখন এই জিনিসটা অ্যাকুমুলেট করছে, মানে এইটা এইদিকে এক্সক্রিট হতে পারছে না, তখন এটা চলে আসবে সিস্টেমিক সার্কুলেশনে, ঠিক আছে। সিস্টেমিক সার্কুলেশনে চলে আসবে, তারপর এইটা আবার ইউরিনের থ্রু দিয়ে এক্সক্রিট করবে। সেই জন্য ইউরিনে আমরা বাইল সল্ট, বাইল পিগমেন্টটা পাবো, ইউরিনে পাবো, ঠিক আছে। মানে স্টুলটা ওই জন্য ক্লে কালার হবে, স্টুলের জন্য কোনো পিগমেন্ট বেঁচে থাকছে না, ঠিক আছে। কিন্তু এইটা ব্যাকফ্লো করে আবার কিডনির মাধ্যমে এটা কোনো না কোনোভাবে তো এক্সক্রিট করবে, ঠিক আছে। এবার স্টুলের মাধ্যমে হলে আমরা স্টুল কালারটা পেতাম, যেহেতু স্টুল অবধি আসছে না, সেহেতু এটা ইউরিনের মাধ্যমে এক্সক্রিট করবে, ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে বল। ঠিক আছে, তাহলে পড়ে নিয়ে চলে আয়, প্র্যাকটিক্যালটা করবো। Going to perform abnormal constituents of urine. Here it is bile salt. Okay. So what is the test? What is the name of the test? What we just read? Hayes sulfur test. Hayes sulfur test. Because this is sulfur powder. Sulfur powder is needed here. So Hayes sulfur test. Have you read the principle or procedure? Yes, sir. Surface lower the surface. Whatever. You tell the procedure or you perform the test. Okay, korte de ekbar. Take two test tube. Okay. Mark one with T and another with C. Or Don't need to memorize. This is a test sample. You take 5 ml of this sample. This is first class, na? yes, sir. You have to press it outside, okay? Okay, sir. You press outside, then release it inside, okay? Take. One test tube, you will take this 5 ml, and this is distilled water. This is just for control. This is just for control. You take 5 ml. দিদি এইটা আর ইয়ে নেই, একটা দিই নেবে? হ্যাঁ ওটা ঢেলে নিলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঢেলে নাও, হ্যাঁ, ওকে ঠিক। না অ্যানাদার কন্ট্রোল। একজন পারফর্ম করো, তারপর বাকি দুজন করবে। দুটো না, যে করছো সে দুটো নেবে। 5 ml test tube করতে হবে তো এখানে আছে। distilled water এর জন্য This should be in same level. This should be in same level. Take some. তো কিছুটা ফেলে দে, কিছুটা এখানে দিয়ে দে, অসুবিধা নেই। ইউরিন স্যাম্পল এইটা নিয়ে নাও। ওকে ठीक है। Now what you have to do next? Magnesium, not, this is sulfur. You take, you may be new to the class, but you have to eyes or ear to have to keep open, na? You sprinkle just small drop, sprinkle it in both test tube. ওরকম করে নেবে না, নিচেতে রাখো, হাতে করে নাও, নিচেতে ফেলে দাও। এইটা নিচেতে not much. সালফার পাউডারটা আর না হাতে করে নিতে হবে। ইয়ে কোথায় গেল? দুটো ধরো, একসাথে আর ইউরিন স্যাম্পলটা, হ্যাঁ
Now what দাঁড়া ওদেরকে জিজ্ঞেস করি. So what is the principle of the test? Principle of the test, what is the principle? I'm asking to you both to. Sir, this was my first day. Okay, okay, okay. So as yeah, some precipitate has set in. Here is no precipitate. So in nutshell, I am telling bile salt lowers the surface tension. So it has a tendency or it precipitates down. Okay. So why we take control in this test? Any idea? বলবি তোরা কেন For comparison. To prove that bile salt is present. প্রুফ প্রুফ বলতে এখানে তো প্রেসিপিটেট করেছে, তাহলে কি প্রুফ করবো? Normally হয় না ওইটাই। না অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কি, সি ওয়ান থিং ইজ দ্যাট ইফ ইউ পোর 2 or 3 spoon of this thing, then in gravity this can also precipitate. Okay, so we ideally we should take sprinkle, means very small amount, very tiny amount, otherwise it will also precipitate by gravity. So we have to show for this is to by surface tension. And in during exam you have to do multiple tests. There are 5 abnormal constituents of urine. So after doing that test, examiner can ask you for showing multiple tests. So in that time it may pass half an hour, 1 hour, then also you can see that some sulfur can precipitate. Okay, so that time also, and after half an hour, 1 hour, if you can see that here is also some precipitate. So what you can infer? So you have to always compare with that tube, that after 1 hour here is everything precipitates, here is some amount precipitate. For this that I am we are taking control. Okay, for comparing. Okay, as because after 1 hour, after half an hour, from this test tube also something will precipitate. So we every time we will compare it with test. Okay, so what I told, bile salt is normal or abnormal in urine? Bile salt is abnormal. I am understandable? Yes, but like what you taught na that I Okay, didn't okay. get that, sir. You understood their conjugation part? हाँ कि one was first in Bilirubin conjugation you understood? Then after conjugation, when there is excretion problem, means it does not go to small intestine for the bacterial digestion. From bacterial digestion it becomes urobilinogen, stercobilinogen. So when there is obstruction, means the conjugated bilirubin stays in liver, and from liver it regurgitates back into circulation. When there is excretion problem, means it does not excrete through stercobilinogen route, or urobilinogen does not form. So as urobilinogen does not form, there were written, you can see that no urobilinogen formed in post-hepatic jaundice or obstructive jaundice. So no urobilinogen formed. So no question of stercobilinogen also. So the accumulated bilirubin which is present in liver itself, so from liver it regurgitates back to circulation, blood circulation. So in blood circulation, from blood circulation it goes to kidney, and from kidney it comes through urine. So here urine, we can, if we take the urine sample, we will get bile pigment, bile salt in excess. So where I have written that bile salt will be present much more in obstructive jaundice, and bile pigment also we will find in urine. So there is no pigment in stool, so stool will be clay colored. Okay, and as bile salt is present, bile salt where is
it is present, then you will find in second year or in surgery that obstructive jaundice, there is a clinical feature that pruritus. Whoever has jaundice or higher amount of bilirubin in blood, if there is higher amount of bilirubin in blood, it will eventually come into urine also. So patient will complain of pruritus, always complain of pruritus. Now you understand why it, urobilinogen will not be formed and bile salt and bile pigment will be over in হয়েছে তোদের? ঠিক আছে, কন্ট্রোলটা কেন নিচ্ছি বলতে পারবি? হ্যাঁ, মানে কন্ট্রোলটা নিচ্ছি কারণ হচ্ছে যে আমাদের অল্প দেওয়ার কথা, ঠিক আছে? এবার কেউ যদি ধর বেশি পরিমাণ দিল, সালফারটা দিয়ে ফেললো, তাহলে সালফার এখানেও ধর কিছুটা পড়বে, কিন্তু আমি সবসময় এইটার সাথে কম্পেয়ার করব। বা পরীক্ষার সময় ধর অনেকগুলো টেস্ট করছি আমরা, ইউরিনের আরও অনেকগুলো টেস্ট আছে, সবগুলো করার পর ধর তুই এটা ধর 1 ঘন্টা আগে করেছিস, 1 ঘন্টার মধ্যে কিছুটা সালফার ধর এটাতেও পড়েছে, তখন সবসময় তুই এটার সাথে কম্পেয়ার করবি। যখন দেখা যাবে এটাই বেশি আছে এটাই কম আছে, তখন বোঝা যাবে যে হ্যাঁ, যেখানে ইউরিন স্যাম্পেলে যদি আমার বাইল সল্ট থাকে তাহলে স্যাম্পেলে বেশি প্রেসিপিটেশন পড়বে, ঠিক আছে? ওটা কন্ট্রোলের জন্য। আর বাইল সল্টটা কি বললাম, নর্মাল না অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট ইউরিনে? আচ্ছা, কেন প্রেজেন্ট থাকে বললাম? অবস্ট্রাকটিভ জন্ডিসে কেন বাইল সল্ট প্রেজেন্ট থাকে, এরপরে এটাই জিজ্ঞেস। হ্যাঁ, না ওটা তো হলো না বলেই তো হচ্ছে, তুই লিভার থেকে স্মল ইন্টেস্টিনে তো আসতে পারছে না। হ্যাঁ, সেই জন্য ওটা ঘুরে আবার লিভার থেকে ব্লাড স্ট্রিমে চলে আসবে, ব্লাড স্ট্রিম থেকে আবার ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হবে, ঠিক আছে? ওই যে ক্লিনিক্যাল প্রবলেমটা লিখেছিলাম ওখানে দেখবি লেখা আছে নো ইউরোবিলিনোজেন, ঠিক আছে? তাহলে কোনো ইউরোবিলিনোজেন ফর্ম হচ্ছে না, আর বাইল সল্ট বাইল পিগমেন্ট আমার ইউরিনে পাবো আমি, তাই না? ওই জন্য ওখানে লিখেছিলাম ইউরিনে বাইল পিগমেন্ট, ইউরিনে বাইল সল্ট। তাহলে ইউরিনে বাইল পিগমেন্ট ন্যাচারালি খুব অল্প থাকে, কিন্তু বাইল সল্ট একদমই থাকে না, ঠিক আছে? যখনই ইউরিনে বাইল সল্ট থাকবে সেটা হচ্ছে প্লুরাইটাস হবে, পেশেন্ট চুলকানি বলবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অবস্ট্রাকটিভ জন্ডিস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আর কোনো কোশ্চেন থাকলে বল। বাইল সল্টের জন্য, ঠিক আছে? ঠিক আছে, তাহলে পরের 5 জনকে পাঠিয়ে দে। You have any question? You, one thing I am telling you about the abnormal constituents of urine. What are other tests that we have performed? Rothera, Benedict, heat and acetic acid test. You have not performed all those. You just go through and read. Okay, just 1 or 2 weeks after, there will be individual practice session for all these tests. Then so now we go through your friend's copy. You first clear all theory part, then practical part you later we will revise it. Okay, so then you keep your questions. If anything you find problematic, you ask us. Okay. হ্যাঁ, কর, এটা করতে পারবি তো? কীভাবে করতে হবে বল। হ্যাঁ, তারপরে কি করবো? বাইল সল্ট না, টেস্টে যদি মানে বাইল সল্ট থাকে কি দেখবো? আচ্ছা, ঠিক আছে, কর, তোরাও কর, দুজনেই কর। আর স্প্রিঙ্কেল মানে হচ্ছে অল্প নিবি, যদি বেশি এক গাদা নিয়ে দিস তাহলে দেখবি কন্ট্রোলেও প্রেসিপিটেট করছে। প্রথমে যে বলে দিলাম স্যাম্পেলটা নে, দুটো নেওয়ার দরকার নেই, কন্ট্রোলটা নেওয়ার দরকার নেই, টেস্টটা নেই। তোদেরকে প্রথমে কি বললাম যে স্প্রিঙ্কেল মানে কি, ছিটিয়ে দেয়া, ঠিক আছে? তাহলে তোরা নিচ্ছিস ওই স্প্যাচুলার গোটাটা নিয়ে ওটার মধ্যে ঢেলে দিচ্ছিস, ঢেলে দিলে তো একটা জায়গায় যদি এক গাদা জিনিস ঢেলে দিস, গ্র্যাভিটেশনে তো এমনি প্রেসিপিটেট করবে, তাহলে তুই এটা কি দেখবি, বুঝতে পারবি কিছু? এক্সামিনার তখন বুঝবে যে টেস্টটা বোঝেই নি। অল্প নে, ছিটিয়ে দে,
কন্ট্রোলটা কোনটা? কন্ট্রোল নিয়েছিলি যে একটা, ওইটা ঠিক আছে। দুটো রাখ, রেখে কিছুক্ষণ রাখ। হচ্ছে প্রেসিপিটেট আসছে। হ্যাঁ, একটা নিয়েই তো করতে পারতাম, দুটোই করছি কেন? মানে কন্ট্রোলটা কেন রাখছি? কম্পারিজন মানে? কম্পারিজন মানে তুলনা, এটা আমিও বুঝি, কিন্তু মানে কি বুঝবো? ধর এটা তো কিছুটা রইলো বা অল্প হলো, তাহলে আমি কি ইনফারেন্স করবো? হ্যাঁ, সারফেস টেনশন নয়। ধর তোরা যেরকম করলি, প্রথমে এক গাদা ফেলে দিলি, এবার ধরে নে প্রথমে যে টেস্টটা মানে যেটায় বাইল সল্ট আছে সেটাই অল্প দিলি, আর ওরকম এক গাদা নিয়ে ধরে নে আমি কন্ট্রোলে দিলাম, তাহলে গ্র্যাভিটির জন্য তো ওটাতেও পড়বে হিসাব মতো। ওই জন্য সবসময় বলছি কম্পেয়ার করার জন্য সবসময় চেষ্টা করবি লেভেলটা এক রাখতে, আর যেটা যতটা দিবি সেটাও কম দিবি, মানে একই দিবি আর কি। ঠিক আছে, দুটোতে একই পরিমাণ সালফার স্প্রিঙ্কেল করবি, কারণ না হলে কী হবে, যদি বেশি দিস তখন গ্র্যাভিটেশন, তখন তার সারফেস টেনশন কাজ করবে না, তখন গ্র্যাভিটেশনের জন্য ওটা পড়ে যাবে, বুঝতে পারবি না প্রথম। দ্বিতীয় হচ্ছে, এবার ধর পরীক্ষার সময় তোরা আরও 5টা পরীক্ষা করছিস, তার মাধ্যমে তার সঙ্গে ধর এটা করে রেখেছিস, এবার 1 ঘন্টা পেরিয়ে গেছে, 1 ঘন্টা পর এক্সামিনার বললো দেখাও আমাকে, এবার 1 ঘন্টায় ধর এইটাও মানে যেটা হচ্ছে নর্মাল ডিস্টিল ওয়াটার সেটাও ধর কিছুটা প্রেসিপিটেট পড়েছে, ঠিক আছে, তো তখন এক্সামিনার বলবে এটাতেও তো পড়েছে, তুমি কি করে বলছো যে এটা পজিটিভ? তখন তোকে বলতে হবে যে স্যার দুটোই আমি সেম অ্যামাউন্টের সালফার নিয়েছি, এটায় সবটা পড়েছে, এটায় অল্প পড়েছে। সেটা তখনই হবে যদি দুটোই সেম নিস। যদি কন্ট্রোলে বেশি নিস তাহলে হতে পারে তোর কন্ট্রোলটাও সমান সমান পড়ে যাবে, তাহলে কিন্তু ভুল হবে। সেইটার জন্যই যে 1 ঘন্টা পর 2 ঘন্টা পর যেটাই করবি সেটা মানে টেস্টের সাথে কন্ট্রোলটা কম্পেয়ার করতে পারবি, ঠিক আছে, কারণ অনেকক্ষণ হলে গ্র্যাভিটেশনের জন্য এতেও কিছুটা পড়বে, মানে এতে যেমন দেখছিস এখন পড়েনি, এতেও অল্প অল্প পড়বে কিন্তু, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কোনটা বললাম যে ইউরিনে অল্প থাকে আর কোনটা একদমই থাকে না বাইল সল্ট আর পিগমেন্টের মধ্যে? হ্যাঁ, তাহলে বাইল পিগমেন্ট কোন জন্ডিসে পাবো? বাইল সল্ট বা বাইল পিগমেন্ট ইউরিনে? অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিসে কি প্রবলেম হয়, মানে কেন অবস্ট্রাকশন হয় বা কোথায় অবস্ট্রাকশন হয় বল? হ্যাঁ, প্রি হেপাটিক চলে গেলি তুই। অবস্ট্রাকশনটা তো হচ্ছে এক্সক্রিশন হচ্ছে না, মানে কনজুগেশন লিভারে হলো, লিভার থেকে স্মল ইন্টেস্টিনে যাচ্ছে না, মানে লিভারেই থেকে যাচ্ছে ওটা, সেইটার জন্য তো অবস্ট্রাকশন হচ্ছে। আর প্রি হেপাটিক মানে লিভারের আগে, তুই লিভারের আগে চলে যাচ্ছিস। পোস্ট হেপাটিক পড়বি, ওই জায়গাগুলো পড়বি, ওই জায়গাটার জন্যই সমস্যা হয়। তাহলে ইউরিনে কি করে আসছে? পোস্ট হেপাটিকে অবস্ট্রাকশন হলো, তাহলে ইউরিনে কি করে আসছে বাইল সল্ট আর বাইল পিগমেন্টটা? এই প্রশ্নগুলোই করবে, আমি যেগুলো বলছি এগুলোই করবে। আর এতে তো দেখলি 2 মিনিটও লাগলো না টেস্টটা করতে, সব এই কোশ্চেনগুলি থিওরির কোশ্চেন করবে, ঠিক আছে, বল। আরে কনজুগেশনের তো ব্যাপারই নেই, ধর লিভারে তো আছে কনজুগেশন হয়ে, বিলিরুবিন ডাইগ্লুকোরোনাইড ফর্মটা লিভারে রয়েছে, লিভার থেকে স্মল ইন্টেস্টিনে আসছে না, লিভার অ্যাকুমুলেট করছে, এবার লিভারে তো কন্টিনিউয়াস থাকবে না ওটা, লিভার থেকে ওটা আবার ব্লাড স্ট্রিমে চলে আসবে, ওটা আবার ব্যাক ফ্লো করে ব্লাড স্ট্রিমে চলে আসবে, ব্লাড স্ট্রিম থেকে ইউরিনে আসবে, মানে এই টেস্টটা আমরা কি করছি, ইউরিনের টেস্ট করছি, হিসাব মতো ইউরিনে বাইল সল্ট পাওয়ার কথা, তাহলে ইউরিনে কখন আসবে, মানে ইউরিনে আসছে বলেই তো আমরা টেস্ট করছি, যে লিভারে অ্যাকুমুলেট হচ্ছে, এবার লিভার কি করে, শরীরে সব কিছু ডিটক্সিফাই করে, লিভার ওটাকে ব্লাডে পাঠিয়ে দেবে, ব্লাডেও রাখতে পারবে না টক্সিক জিনিস, তখন ওটা ইউরিনে চলে আসবে, ঠিক আছে। এবার ইউরিনে চলে আসবে যেহেতু ওটায় বাইল সল্ট বাইল পিগমেন্ট আছে অলরেডি, কাজে ইউরিনে বাইল সল্ট বাইল পিগমেন্ট আমরা পাবো, আমরা পেতাম না যদি ওটা এক্সক্রিশন হতো, তাহলে স্মল ইন্টেস্টিনে যেত, ওটা ডাইজেশন হতো, ডাইজেশন হয়ে তোর হচ্ছে ইউরোবিলিনোজেন স্টার্কোবিলিনোজেন হতো, যদি হতো তাহলে বাইল সল্ট বাইল পিগমেন্ট ওইদিকে চলে যেত, স্টুল দিয়ে বেরিয়ে যেত, তাহলে আর আমরা ইউরিনে পেতাম না, যেহেতু হচ্ছে না তাই ওটা পিছন দিয়ে ব্যাক ফায়ার করে ব্যাক ফ্লো করে আসছে, তার জন্য আমরা ইউরিনে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, বাইল সল্ট কি কি আছে বলতে পারবি? বাইল সল্টের নাম বলতে পারবি?
ঠিক আছে, জোরে বল। হ্যাঁ, তার মানে কি বাইল অ্যাসিড কি? বাইল অ্যাসিডটা কি বল? জোরে বল, ঠিকই তো বলছিস। হ্যাঁ, তাহলে সল্ট যখন বলছিস গ্লাইকোকোলেট সল্ট বা টরোকোলেট সল্ট, তাহলে তারই অ্যাসিড হবে গ্লাইকোকোলিক অ্যাসিড বা টরোকোলিক অ্যাসিড হবে। তাহলে প্রাইমারি বাইল অ্যাসিড কোনটাকে বলবো? প্রাইমারি সেকেন্ডারি বাইল অ্যাসিড? হুম, ভালো করে একবার বইটা দেখে বলিস, ঠিক আছে? ঠিক আছে, কি করব বল, প্রিন্সিপালটা বল। হুম, সিঙ্ক করবি না, ওটা তো প্রিন্সিপাল। প্রিন্সিপালটা কি হবে? ওটা তো প্রসিডিওর বললি তুই। সারফেস টেনশন ডিক্রিজ করে যায়। হ্যাঁ, দেখ এই পরীক্ষাটা 1 মিনিটের পরীক্ষা, এটা মেশাবি হয়ে যাবে। এই পরীক্ষা কিন্তু থিওরিটাই বেশি জিজ্ঞেস করবে, যেহেতু প্র্যাকটিক্যাল করার কিছু নেই, ঠিক আছে? ওই জন্য থিওরিটা বেশি দরকার। বিলিরুবিনের মেটাবলিজম, জন্ডিস, হ্যাঁ, যত ভালো বলবি তত হায়ার লেভেলে যাবে এক্সামিনার, ঠিক আছে? কর, টেস্টটা কর, করার তো কিছু মানে দেখানোর তো এটা কিছু নেই। দুটো টেস্ট টিউব নে, হ্যাঁ, সেম লেভেলে নিবি, যতটা নিবি সেম নিবি, দুটোতেই সেম নিবি, তাহলে কম্প্যারিজনের সুবিধা হবে। আর দুটো জিনিস বলার আছে, সেম লেভেল নিবি আর সালফারটা স্প্রিঙ্কেল করবি, মানে অল্প নিবি, ঠিক আছে? এবার সালফারটা হচ্ছে স্প্রিঙ্কেল করবি, মানে ছিটিয়ে দিবি, অল্প দিবি, ঠিক আছে? এই দুটোই বলার আছে, আর কিছু বলার নেই। এরপরে দেখবি কি হচ্ছে। নাড়াবি না, নাড়াবি না, নাড়াবি না, উফ, তাহলে তুই কি সারফেস টেন্স, তাহলে গ্র্যাভিটির জন্যই পড়ে যাবে। আর নাড়ালে, এটা নাড়ালি কেন, ওটা নাড়ালি না? নাড়ালেই কিন্তু ফেল করিয়ে দেবে। তুই নাড়াচ্ছিস কেন? এটা অভ্যাস হয়ে গেছে, আগের পরীক্ষায় নাড়িয়েছি মানে এই পরীক্ষায় নাড়াবো। নাড়ানো মানে কি? এক্সামিনার বুঝলো তুই কিছু বুঝিস নি, হ্যাঁ? ভাসছে না, এটা তো কিছুটা পড়েছে, এটা মনে হচ্ছে বেশি দিয়েছিস নাকি? হ্যাঁ, আবার দিচ্ছিস কেন? নতুন নিলি? না না না, আরেকটা জাস্ট ওয়াটার। হুম, আরেকবার নিবি? ঠিক আছে, রেখে দে, এটা নাড়াবি না, রেখে দে না, কিছুক্ষণ রেখে দে, একটু পরে দেখবি, পাশাপাশি রাখ। কেন কন্ট্রোলটা নিচ্ছি বল? কন্ট্রোল টিউবটা কেন নিলাম? মানে কম্পেয়ারটা কেন করব? কখন, কখন করার প্রয়োজন হবে? আরে কম্পেয়ার মানে তো তুলনা। আমি ওই বাংলাটা জিজ্ঞেস করছি না, আমি বলছি ধর তোরা পরীক্ষা করলি, আরও রোথেরা করলি, হ্যাঁ, বেনেডিক্ট করলি, আরও 5টা টেস্ট করলি, তার আগে ধরে না সবার আগে এটা করেছিস, এবার বাকি টেস্টগুলো করার পর তোর 1 ঘন্টা পেরিয়ে গেছে, ঠিক আছে? তখন তো ধর হচ্ছে নর্মাল যেটা কন্ট্রোল, আমার কন্ট্রোলও গ্র্যাভিটির জন্য তো কিছুটা পড়বে, নর্মালি গ্র্যাভিটির জন্য কিছুটা পড়বে। তো গ্র্যাভিটির জন্য কিছুটা যখন পড়বে তখন তো এক্সামিনার এসে বলবে যে তুমি এটা কন্ট্রোল বলছো, এটাতেও পড়েছে, তখন তুই কি বলবি? সেই সময় হচ্ছে তুই যেটা টেস্ট টিউব আমার, সেইটার সাথে কম্পেয়ার করে বলতে পারবি যে স্যার দেখুন, আমি দুটোতেই সেম পরিমাণ নিয়েছি, সেম লেভেলের হচ্ছে স্যাম্পেল নিয়েছি, তারপরে এটাই বেশি পড়েছে, এটায় মিনিমাম পড়েছে, তার জন্য হচ্ছে যে এটা পজিটিভ, ঠিক আছে? এটা তখনই বলতে পারবি যদি তুই দুটোতে সেম লেভেল অফ সালফার নিস। যদি তুই কন্ট্রোলে বেশি নিয়ে নিস, তাহলে কন্ট্রোলে গ্র্যাভিটির জন্যই পড়ে যাবে, তখন তুই আর সারফেস টেনশন দেখাতে পারবি না। আমি ওইটা বলছি, বুঝতে পেরেছিস? আর লিকুইডটাও সেম লেভেল অফ লিকুইড নিতে হবে তোকে, তবেই তো কম্প্যারিজনটা হবে। আচ্ছা, ইন কেস যদি এক্সাম পড়ে, হ্যাঁ, তবে বলতে পারবো ওটা গ্র্যাভিটির জন্য পড়েছে, মানে ওই এক্সপ্লেনেশনটা দিতে পারবো? ওই এক্সপ্লেনেশনটা দিতে পারিস, কিন্তু হচ্ছে মেন তোকে, দেখ যখন হচ্ছে তুই এই দুটোকে তোল, ঠিক আছে, দুটোকে তোল, এবার এখানে প্রেসিপিটেট বোঝা যাচ্ছে, এখানে কি বোঝা যাচ্ছে? খুব অল্প সামান্য রয়েছে, মানে তবেই এক্সামিনার জিজ্ঞেস করবে।
ধর এখানে যদি 10টা গুঁড়ো আমার পড়ে, এখানে হয়তো একটা পড়বে, মানে নেগলিজেবল, এখানে তো বোঝাই যাচ্ছে যে এখানে এটা পজিটিভ, তখন কিন্তু জিজ্ঞেস করবে না। কারণ তুই যদি ভুল করিস, মনে কর এখানে স্প্রিঙ্কেল দিলি, এখানে বেশি দিলি, ঠিক আছে, তখন অলরেডি কি দেখা যাবে, এখানেও যতটা আছে এখানেও ততটা আছে। তো মানে কোনো একটা জিনিস যখন আমি দুটো জিনিস সামনাসামনি তুলবো, তখন সিগনিফিকেন্ট লেভেলে যদি দেখিস যে তোর মনে হয় যে এখানেও যতটা প্রেসিপিটেট আছে এখানেও আছে, তখন বলবে যে তুমি তো বলছো যে এইটা পজিটিভ, এটাতেও তো সেম লেভেল আছে, তাহলে তুমি কি করে বলছো যে এটা পজিটিভ? তাই এইটা করার ওপর নির্ভর, তুই যদি এটাই বেশি ফেলে দিস, তারপরে গ্র্যাভিটির জন্য তুই বলবি কেন গ্র্যাভিটির জন্য? তুই তো এটা সারফেস টেনশন দেখার জন্য করেছিস পরীক্ষাটা, তাই না? তাহলে ভুল করে সেটাকে এই জন্য হয়েছে, তাহলে তুমি জেনেও এই ভুলটা করলে কি করে, তাই না? এটা ন্যাচারালি হবে, অল্প যে দু একটা পড়বে, তখন যদি জিজ্ঞেস করে যে এটা কেন পড়েছে অল্প স্বল্প, ঠিক আছে, তখন তুই বলতে পারিস স্যার এটা গ্র্যাভিটির জন্য পড়েছে, ঠিক আছে। কিন্তু ভুল করলে তুই তো গ্র্যাভিটি তোকে বাঁচাতে পারবে না, ঠিক আছে। স্যার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, সেম লেভেল নিবি। ঠিক আছে, বাইল সল্ট, বাইল পিগমেন্ট কখন প্রেজেন্ট থাকে, কোন কন্ডিশনে তুই ইউরিনে হচ্ছে বাইল সল্ট বাইল পিগমেন্ট পাবি? ওই হেপাটো সেলুলার যা হেপাটিক তাই একই, হেপাটিকটা পড়ায়নি কারণ ওইটা বিট কনফিউজিং, ঠিক আছে। তোরাই হিমোলাইটিক বা প্রি হেপাটিক আর পোস্ট হেপাটিক এই দুটো আগে ক্লিয়ার কর, তারপর হেপাটিকটা বুঝবি, ঠিক আছে। হ্যাঁ, হেপাটিক, হেপাটিক যা, হেপাটিক মানে লিভার, আর হেপাটো সেলুলার বা হেপাটোসাইট একই, মানে হেপাটো সেলুলারও যা হেপাটিকও তাই, ঠিক আছে। বল বল, এই পরীক্ষায় থিওরি বেশি ধরবে। কখন বাইল পিগমেন্টও অল্প থাকে, বাইল পিগমেন্ট বেশি কখন থাকে, ইউরিনে কখন পাবো আমি? এরপরে ফচের টেস্ট করবি, ফচের টেস্টও সেম কোয়েশ্চেনই জিজ্ঞেস করা হবে। হ্যাঁ হ্যাঁ, অবস্ট্রাকটিভ জন্ডিসে থাকে, কেন থাকে? থাকে বললে হবে না, এরপরে জিজ্ঞেস করবে কেন থাকে, যেটাই বলবি। হ্যাঁ মানে কনজুগেশনের পর লিভারে যে কনজুগেশন হলো, কনজুগেশন হয়ে নর্মালি কী হওয়া উচিত ছিল, ওর ইন্টেস্টিনে আসা উচিত ছিল, যেহেতু অবস্ট্রাকশন রয়েছে সেহেতু লিভার থেকে মানে ইন্টেস্টিনের দিকে এক্সক্রিট করতে পারছে না, ওটা আবার ব্লাড স্ট্রিমে ফেরত যাচ্ছে, রিভার্ট ব্যাক করছে, এবার ব্লাড স্ট্রিম থেকে আসছে কিডনিতে, কিডনি ওটাকে ফিল্টার করে ইউরিন করে দিচ্ছে, সেই জন্য আমরা ইউরিনে পাচ্ছি। নর্মালি কী হতো, নর্মালি ওটা ইন্টেস্টিনে যেত, কাজে ব্যাক ফ্লোর কোনো ব্যাপার ছিল না, সেই জন্য ইউরিনে আসতো না, ঠিক আছে। এবং অবস্ট্রাকটিভ জন্ডিসে স্টুলটা কেমন কালার হয়? ক্লে কালার। কেন হয়? আর প্রি হেপাটিক জন্ডিসের কজ বলতে পারবি? প্রি হেপাটিক বলতে গেলে জেনারেলি হিমোলাইটিক জন্ডিস, ঠিক আছে, মানে যে যে কারণে হচ্ছে তোর হ্যাঁ মানে লিভারের আগে, প্রি লিভার। আর অবস্ট্রাকটিভ জন্ডিসের কিছু কারণ বলতে পারবি? জিজ্ঞেস করছি, না বলতে পারলে আমি বলে দিচ্ছি, স্টোন, স্টোন মানে ধর ওই বাইল সল্ট বাইল পিগমেন্টটা কীভাবে আসে, ওটা তো বিলিয়ারি ট্র্যাক্টের মাধ্যমে আসে, এবার কমন বাইল ডাক্ট বা কমন হেপাটিক ডাক্ট থেকে কমন বাইল ডাক্ট যেটা বললাম, মানে বিলিয়ারি ডাক্ট অ্যাড হওয়ার পর যেটা হচ্ছে, সিবিডিতে যখন স্টোন হয়, কমন বাইল ডাক্টে স্টোন হলো, তাহলে স্টোন হয়ে যে যে রাস্তাটা দিয়ে হচ্ছে বিলিয়ারি ট্র্যাক্ট দিয়ে আমার বাইল সল্ট বাইল পিগমেন্টটা আসতো, ঠিক আছে, সেটা আসতে পারছে না, তাহলে স্টোনটা আটকে দিচ্ছে, সেই জন্য ওটা ব্যাকফ্লো করছে। বাইল সিবিডিতে স্টোন হতে পারে, ওইখানে হচ্ছে ওয়ার্ম থাকতে পারে, ওয়ার্ম থাকতে পারে, এছাড়া একটা আছে তোরা সার্জারিতে পড়বি পরে, কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, ঠিক আছে, যে কোনোভাবেই ওখানে হচ্ছে, বা কোনো ধর কোনো গ্রোথ হলো সিবিডিতে, কোনো গ্রোথ হলো বা মেটাস্ট্যাসিস হলো, কোনোভাবে হচ্ছে ফ্লোটাকে আটকাচ্ছে কমন বাইল ডাক্টে, সেখানে হচ্ছে আমার বাইল সল্ট বাইল পিগমেন্টটা আসতে পারছে না, ঠিক আছে। কর, দুটো জিনিস শুধু বলে দিচ্ছি, এইটা হচ্ছে টেস্ট, ঠিক আছে, এটা কন্ট্রোল, যেটা নিবি সেম লেভেল অফ স্যাম্পেল নিবি দুটোতেই, আর সালফার পাউডারটা স্প্রিঙ্কেল, স্প্রিঙ্কেল মানে অল্প নিবি, যদি বেশি নিস তাহলে গ্র্যাভিটির জন্য এমনিই হচ্ছে নিচে পড়ে যাবে, ঠিক আছে। এবার কর, দেখছি আমি, কর কর কর, দুটোতেই সেম লেভেল অফ টেস্ট স্যাম্পেল নিবি। এইটা হচ্ছে ইউরিনের টেস্টগুলোর 5টা অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টের মধ্যে সব থেকে ইজিয়েস্ট টেস্ট, ঠিক আছে, এটা করার জন্য কিছুই ভুল করলেও ঠিক হয়ে যাবে এটা, এমন টেস্ট। তো এইটায় হচ্ছে এক্সামিনার
তোকে থিওরির কোশ্চেন বেশি করবে, ঠিক আছে? তুই যদি বেনেডিক্ট পাস, তুই যদি রোথেরা পাস, সেখানে প্র্যাকটিক্যালের পার্টটা বেশি, কারণ ওখানে তুই যদি ভালো রিং তোর হয় সেক্ষেত্রে এক্সামিনার হয়তো ওটাতে অনেকটা সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু এটাতে যেহেতু একদম ব্লাইন্ড প্রসিডিওর, কিছুই নিজেকে প্রায় করতে হয় না, ঠিক আছে? সেই জন্য ওখানে থিওরির পার্টটাই বেশি জিজ্ঞেস করবে। বাইল সল্ট কী কী আছে কেউ বলতে পারবি? বল, কেউ বল, যারা করছিস না বল। সব সল্টই তো সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম সল্ট হয়, তোকে আমি নাম জিজ্ঞেস করছি। ও, বাইল অ্যাসিড কী কী আছে, সল্ট কী কী আছে বল। দুটোতেই সেম দিবি, যা দিবি দুটোতেই দিবি, দিয়ে দে, ওটা অত ইয়ে করতে হবে না। হ্যাঁ, দুটোতেই সেম দিবি, দুটোতে দিয়ে দুটোকে রেখে দে, দুটোকে কিন্তু নাড়াবি না, ঠিক আছে? দুটোতে সালফার দিয়ে রেখে দে সাইডে, একটু 5 মিনিট থাক, ততক্ষণ তোদের কোশ্চেন জিজ্ঞেস করি। না না না, কোনোটাই মিক্স করবি না, রেখে দিবি। যদি মিক্সই করলি তাহলে তুই সারফেস টেনশন কি দেখছিস? ঠিক আছে, বল বাইল অ্যাসিড আর বাইল সল্টের নাম বল। বল, ভুল হলে ভুল হবে, এখানেই তো ভুল হবে। হ্যাঁ ঠিকই বলেছিস, নামগুলো একটু দেখে নিবি। টরোকোলিক অ্যাসিড, গ্লাইকোকোলিক অ্যাসিড, আর কোনটা প্রাইমারি বাইল অ্যাসিড কোনটা সেকেন্ডারি বাইল অ্যাসিড বলতে পারবি? দেখে আসবি পরের দিন, এগুলো জিজ্ঞেস করবে। আমি যেগুলো জিজ্ঞেস করছি এই কোশ্চেনগুলি মিনিমাম জিজ্ঞেস করবে, ঠিক আছে? আচ্ছা, ইউরিনে বাইল সল্ট, বাইল পিগমেন্ট কখন পাবো, কোন ক্লিনিক্যাল কন্ডিশনে পাবো? আর একটা নয়, ওটাই বল। কেন অবস্ট্রাকটিভ জন্ডিসে বাইল সল্ট, বাইল পিগমেন্ট কেন থাকবে ইউরিনে? ঠিক আছে, তোকে তো একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছি, বাইল সল্ট, বাইল পিগমেন্ট কোথায় থাকবে। অবস্ট্রাকটিভ জন্ডিস বলেছিস, ঠিকই বলেছিস, এবার কেন থাকবে জিজ্ঞেস করছি। কেন থাকবে, যে ফ্লোর চার্টটা পড়ালাম ওটা থেকে দেখে বল কেন থাকবে। তাহলে কি হচ্ছে, লিভারেই থেকে যাচ্ছে। যে বিলিরুবিনটা দেখালাম, বিলিরুবিনটা কনজুগেট হয়ে লিভারে থেকে যাচ্ছে, তাহলে লিভার থেকে এরপরে কি হবে, লিভার ওটাকে ডিটক্সিফাই করার জন্য সার্কুলেশনে পাঠাবে, সার্কুলেশন থেকে কিডনিতে আসবে, কিডনির থ্রু দিয়ে এক্সক্রিশন হবে। তাহলে কিডনির থ্রু দিয়ে যদি এক্সক্রিশন হয় তাহলে আমি কি পাবো, ইউরিন পাবো। ইউরিনে তাহলে বাইল সল্ট আর বাইল পিগমেন্ট পাবো। ন্যাচারালি কি হতো, যদি অবস্ট্রাকটিভ জন্ডিস না হতো, হেলদি ইন্ডিভিজুয়াল হতো, তাহলে কি হতো, ওইটা আমি স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন করে চলে আসতো। সেক্ষেত্রে কি হতো, স্মল ইন্টেস্টিনে চলে আসতো, তাহলে লিভার থেকে ব্যাক ফ্লো হওয়ার ব্যাপার থাকতো না, সার্কুলেশনে চলে আসার ব্যাপার থাকতো না, তাহলে ওটা ইন্টেস্টিনে চলে আসতো, সেখানে ইউরোবিলিনোজেন হতো, সেখান থেকে স্টার্কোবিলিনোজেন হতো, ঠিক আছে? ফলে স্টুল কালার নর্মাল হতো, ঠিক আছে? আর এটা যেহেতু লিভার থেকে সার্কুলেশনে আসছে, মানে ব্লাডে আসছে, ব্লাড থেকে কিডনিতে যাচ্ছে, কিডনি থেকে তোর ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে, ইউরিনের মাধ্যমে বেরোচ্ছে বলে আমরা বাইল সল্ট, বাইল পিগমেন্ট পাচ্ছি ইউরিনে। আচ্ছা, অবস্ট্রাকটিভ জন্ডিস কেন হয়, মানে কোন কোন কারণে হয় বলতে পারবি? অবস্ট্রাকটিভ জন্ডিস মানেটা কি, চেষ্টা কর, ভুল হবে, এখানেই তো ভুল হবে, এখানে ভুল হলে তো পরীক্ষায় ভুল হবে না, ভুলটা এখানে কর। লিভার থেকে যে তোর বাইলটা আসছে, ঠিক আছে, মানে বিলিরুবিনটা এক্সক্রিট হচ্ছে, ঠিক আছে, সেখানে বাইল এসে মিশছে। এবার ওই ডাক্টে, যেটা কমন বাইল ডাক্ট পড়ালাম, কমন বাইল ডাক্টে যদি কোনো স্টোন থাকে, যদি কোনো ওয়ার্ম থাকে, তাহলে কি হচ্ছে, বাইরের ফ্লোটা আসছে না, তাহলে বাইলটা মিশতে পারছে না। বিলিরুবিনটা স্টোন মানে কি, স্টোন মানে একটা পাথর, ঠিক আছে, গল স্টোন ধরে নে, তো গল স্টোন ওটা পাথর, তো ওটার জন্য কি হচ্ছে, ওটা অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, তাহলে ওটা স্মল ইন্টেস্টিনকে আমার অ্যাক্সেসই করতে দিচ্ছে না। ওখানে ওয়ার্ম থাকতে পারে, স্টোন থাকতে পারে, একটা সার্জারিতে পড়বি কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস, এটা হতে পারে, কোনো গ্রোথ হতে পারে, ঠিক আছে, সেটার জন্য সেইটা অবস্ট্রাকশন করছে। আরও বিভিন্ন কারণ হতে পারে, তোরা পরে পড়বি বিভিন্ন। গল ব্লাডার স্টোনে খুব একটা হয় না, কারণ ইয়ে আছে, খাতা আছে, গল ব্লাডার স্টোনে হবে না, খাতা পেন দে আমি। এই তো, এইটা তো লিভার, ঠিক আছে, এবার লেফট লোব রাইট লোব থেকে এটা বেরোলো, এখানে ধর গল ব্লাডার আছে, ঠিক আছে, এটা লেফট হেপাটিক, রাইট হেপাটিক, ঠিক আছে, এটা কমন হেপাটিক। এবার এইখান থেকে এইটা গল ব্লাডার, গল ব্লাডার থেকে এবার এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এইখানে হচ্ছে কমন বাইল ডাক্ট সিবিডি, ঠিক আছে, এইটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, মানে এখানে হচ্ছে হেপাটিক ডাক্ট দুটো অ্যাড হয়েছে, এখানে বাইল অ্যাড হচ্ছে গল ব্লাডার, ঠিক আছে, তাহলে কমন বাইল ডাক্ট। এবার কমন বাইল ডাক্টে এইখানে যদি স্টোনটা হয় তাহলে তোমার বাইলটা এসে কিছুটা মিশছে, ঠিক আছে,
কাজে স্টোনটা আমার কমন বাইল ডাক্টে হতে হবে। 2 নম্বর হচ্ছে গল স্টোন। এবার স্টোন যদি এইখানে থাকে তাহলেও কিন্তু কিছুটা বেরোবে, ঠিক আছে। আমার যদি গল ব্লাডারের ভেতরে স্টোন হয়, আমার তো এইটা পুরোটা অবস্ট্রাকশন করতে পারছে না, ঠিক আছে। একমাত্র কমন বাইল ডাক্ট স্টোন হলেই কিন্তু পুরোটা ইয়ে হবে, ঠিক আছে। কারণ এই ডাক্টটাকে আবার ধর এইখানে প্যানক্রিয়াস থাকে, ঠিক আছে, এইখানে প্যানক্রিয়াস থাকে, এরকম কোনো একটা গ্রোথ হলো, কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস হয়ে এমন একটা গ্রোথ হলো যে এই ডাক্টটাকে পুরো চেপে দিল, যার ফলে কি হচ্ছে, কোনো কিছু আসতে পারছে না, হ্যাঁ, তার ফলে এইটা আসতে পারছে না। তোরা মিনিমাম স্টোন বলবি, হ্যাঁ, স্টোন, ওয়ার্ম, হ্যাঁ, কার্সিনোমা বলতে পারিস, মিনিমাম এইটুকু বুঝলেই হবে। লোকে যখনই এক্সামিনার বুঝবে যে ওরা বুঝতে পারে যে এই ফ্লোটা অবস্ট্রাকশন হয়, এই ফ্লোটা অবস্ট্রাকশন হয়, এইখানে অ্যাকুমুলেট হয়, এইখানে অ্যাকুমুলেট হওয়ার পর এইটা আবার চলে যায় সার্কুলেশনে থ্রু, সেখান থেকে কিডনি হয়ে ইউরিনে চলে আসে, ঠিক আছে, বুঝতে পেরেছিস। ফিজিওলজিতে পড়াবে আরও ভালো করে। দেখ এবার দেখ, 5 মিনিট হলো, দুটোকে তুলে কম্পেয়ার কর। আসছে আস্তে আস্তে করে। তুই এটার সাথে কম্পেয়ার কর, কম্পেয়ার কর, এদিকে নিয়ে আয় দেখি। মানে যেটা দিবি দুটোই দিবি, এটা যেমন উপরে আছে পুরো বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইবার কি হয়, কন্ট্রোল কেন নিই, কন্ট্রোল কেন নিই, এবার কম্পেয়ার, কম্পেয়ার মানেটা কি, কম্পেয়ার মানেটা তোরা বুঝছিস না। ধরে নে আমি এই টেস্টটা করলাম, আরও 1000টা টেস্ট করলাম, আমার 1 ঘন্টা টাইম পেরিয়ে গেল, তখন কিন্তু গ্র্যাভিটির জন্য কিছুটা ওইটাতেও প্রেসিপিটেট করবে অল্প। এবার এক্সামিনার মনে কর তোকে ট্রিকি কোশ্চেন করলো তোকে টেস্ট করার জন্য, যে এটাতেও তো কিছুটা পড়েছে কেন, ঠিক আছে, তখন তুই এটাকে দেখাবি। কারণ সবসময় তুই যদি সেম অ্যামাউন্ট, সেম সালফার দুটোতেই দিস, তখন অলওয়েজ হচ্ছে সবসময় এইটাতে বেশি পড়বে, ঠিক আছে। তখন তুই এটার সাথে বলবি যে স্যার এটাতে সারফেস টেনশনের জন্য বেশি পড়েছে, ওইটা গ্র্যাভিটেশনের জন্য, এবং এই জন্যই তোদেরকে বলছি যে সেম নিবি। কখনো যদি হয় ভুল করে তোরা কন্ট্রোলে বেশি নিলি, তারপর হচ্ছে এটা এমনি অনেকক্ষণ থাকলো, তাহলে কিন্তু গ্র্যাভিটির জন্য অনেকটা বেশি তুই নর্মাল কন্ট্রোলেও পেয়ে যাবি, ঠিক আছে। এই জন্য যখনই তুই কন্ট্রোলে দেখবি অল্প পড়েছে, সবসময় টেস্টের দিকে দেখবি যে টেস্টটা কতটা আছে, ঠিক আছে। যখন টেস্টে দেখবি, মানে টেস্টে আইডিয়ালি টেস্টে সবসময় বেশি থাকবে, ঠিক আছে, ঠিক আছে। যা, বুঝতে পেরেছিস তো, যা জন্ডিসটা পড়বি ভালো করে।